স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বসুধারা ব্রত পালন করা হয় যে মাসে? বৈশাখ, আষাঢ়, শ্রাবণ না ভাদ্র? উত্তর হবে বৈশাখ। প্রশ্ন, নির্জন হাটে রাত্রি নামিল একক ড্যাশ ডাক? উত্তর হবে কাকের। প্রশ্ন, মূলত বৃত্তাকার সরলরৈখিক জ্যামিতিক ত্রিকোণ আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাঁওতাল দেওয়াল চিত্রণ? উত্তর হবে জ্যামিতিক। পরের প্রশ্ন, পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু ধুলোর রেণু স্বর্ণের রেণু বৃষ্টির জল? উত্তর হবে ধুলোর রেণু। প্রশ্ন, ফাঁকি গল্প অনুসারে উয়ের শত্রু হলো ইঁদুর, কাঠবিড়ালি, কেঁচো না পিঁপড়ে? উত্তর হবে পিঁপড়ে। পরের প্রশ্ন, চিত্রগীবের বাবা ছিলেন লক্কা, গোলা, সিরাজ না গেরোবাজ? উত্তর হবে গেরোবাজ। তাহলে চিত্রগীবের বাবা ছিলেন গেরোবাজ। পরের প্রশ্ন, পিঁপড়েকে কাজের লোক বলেছে সূর্য, বৃষ্টি, পাতা, জল? উত্তর হবে পাতা। পিঁপড়েকাণ্ড গল্পে লেখক যে গাড়িতে উঠে ভয় পেয়েছিল তা হলো টোয়াটো, বেবি অস্টিন, ফিয়াট, ফোর্ড? উত্তর হবে বেবি অস্টিন। পরের প্রশ্ন, 2-এর দাগে রয়েছে অনধিক 20টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? উত্তর হবে কবি প্রথমে লাল মোরগের চিঠি পেয়েছেন, তারপর একে একে কবিকে চিঠি দিয়েছে চখাচখি, বাবুই পাখি এবং কোড়াকুড়ি। সবশেষে কবি তার খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। পরের প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? তো লিখবে হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। পরের প্রশ্ন, ওপারের লোক কেন এপারেতে আসে? তো লিখবে ওপারের লোক পশটা নিয়ে এপারে আসে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন উৎসবে আঁকা হয়? উত্তর লিখবে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই 2 উৎসব উপলক্ষে আঁকা হয়। পরের প্রশ্ন, পিঁপড়ের চলার ভঙ্গিটি কেমন? পিঁপড়ে চলার ভঙ্গিটি ব্যস্ত মুদ্রা, অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। প্রশ্ন, গোপালদের বাগানে কোন জাতের আমের চারা লাগানো হয়েছিল? গোপালদের বাগানে ল্যাংড়া আমের চারা লাগানো হয়েছিল। পরের প্রশ্ন, এক ভুতুড়ে কাণ্ড গল্পে রেলগাড়িটা চলে যাওয়ার পর লেখক কী দেখলেন? এক ভুতুড়ে কাণ্ড গল্পে রেলগাড়িটা চলে যাওয়ার পর লেখক দেখলেন যে তিনি জলজ্যান্ত রয়েছেন এবং মোটর গাড়িটাও চূর্ণ হয়নি। কান্না শুনেই দৌড়ে এলেন ঘাটে। কার কান্না শুনে কে দৌড়ে এসেছিল? উত্তর লিখবে ছোট্ট বাঘের কান্না শুনে তার মস্ত হলুদ বাবা দৌড়ে এসেছিল। প্রশ্ন, হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? উত্তর লিখবে হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম হিজবিজবিজ। প্রশ্ন, কার গলায় সার্টিফিকেট ঝোলানো ছিল? তার নাম কি গল্পে? হযবরল গল্পে লম্বা দাড়িওয়ালা ছাগলটির গলায় সার্টিফিকেট ঝোলানো ছিল। গল্পে তার পুরো নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ, খাদ্র রশিদ। 3 দাগে রয়েছে অনধিক 60টি শব্দের উত্তর দাও যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, দিবসেতে সেথা কত কোলাহল। হাট কবিতায় দিবসের যে ছবি পাও তা নিজের ভাষায় লেখো। অথবিধি আসতে পারে দিনের বেলায় হাটে কী ঘটনা ঘটে লেখো। তো লিখবে দিনের বেলা হাট সকলের জন্যই খোলা থাকে, সেখানে কারোর আসতে বাধা নেই, তাই সেখানে চেনা অচেনা অনেক মানুষের আনাগোনা চলতে থাকে। ক্রেতা বিক্রেতার মধ্যে চলতে থাকে কেনা বেচা ও দরাদরি। হাট চলাকালীন ওই জায়গা সেখানে বহু মানুষের ভিড় কোলাহল মুখর হয়ে থাকে। নদীর ওপার থেকে বিক্রেতারা এপারে মাল নিয়ে আসে, তখন ক্রেতারা তাদের দিকে ছুটে যায় মালপত্র কিনতে। বিকেলবেলায় হাট ভাঙার পর সবাই সারাদিনের হিসেব মেলায়। কেউ লাভের আনন্দে গাঁটে কড়ি বাঁধে, আবার কেউ লোকসান করে মনের দুঃখে বাড়ি ফেরে। এভাবেই কবি হাটের দৃশ্য বর্ণনা করেছেন।
পরের প্রশ্ন, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। লিখবে কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মহাদবা, কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন। তারপর তারা ঘর লেপামোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা বা মাড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। দুদিনের ঘর বলতে কী বোঝো? তাহলে কবি জানেন এই পৃথিবীতে সমস্ত প্রাণী সামান্য সময়ের জন্য আসে। এই মাটির বুকেই আশা আর ভালোবাসা নিয়ে তারা ঘর বাঁধে, সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটায়। তারপর সময় শেষ হলে সেই ঘর ফেলে রেখে পৃথিবী থেকে বিদায় নেয়। সেই কারণেই কবি দুদিনের ঘর বলতে মানুষ তথা সমগ্র প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকেই বুঝিয়েছেন। প্রশ্ন, আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? গোপালবাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে। এই অঞ্চলে আম গাছ বিশেষ একটা চোখে পড়তো না, তাই তার বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। একই সঙ্গে সেটি ওই বাড়িকে বৈশিষ্ট্যের দিক দিয়েও অন্য বাড়িগুলোর থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কার্যরী নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষেও অনেক লোক সেই আম গাছের ডাল বা পাতা চেয়ে নিয়ে যেত। ফলে বহুদূর অঞ্চলেও গোপালবাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল। এভাবে আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। পরে হচ্ছে, ছোট্ট বাঘ কীভাবে তার খিদে মিটিয়েছিল? লিখবে পাখিরালয়ের বাসায় থাকার সময় ছোট্ট বাঘ পাখি ধরতে পারেনি। সেই লাল ঠেঙো কাঁকড়া ধরতেও ব্যর্থ হয়েছিল। সেজন্য শেষ পর্যন্ত সে তার কাদায় নেমে মেনি মৎস্য ধরে খিদে মিটিয়েছিল। প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে? উত্তর লিখবে বাংলার ঋতুচক্রের শুরু গ্রীষ্মকাল দিয়ে। গ্রীষ্মের প্রবল দাবদাহের পরে আসে বর্ষাকাল। সাধারণভাবে বর্ষাকাল আনন্দের ঋতু, কিন্তু প্রবল বর্ষা নামলে তা চরম বিপদ ডেকে আনে। বন্যার জল যেন তখন অভিশাপ বলে মনে হয়। তাই এই দুটি ঋতুর পর শরতের আগমন আশীর্বাদের মতো। এই সময় না থাকে প্রচণ্ড উত্তাপ, না থাকে বন্যার আশঙ্কা। চারিদিকে তখন দেখা যায় কাশ ফুলের হাসি। এই মনোরম পরিবেশে জীবজগতের বেঁচে থাকা অনেক সহজ আর আনন্দময় হয়ে ওঠে। এভাবেই প্রকৃতির ওপর শরতের আশীর্বাদ ঝরে পড়ে। চারিদিকে রয়েছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, অদন্তনায়স্য অণু আর অমূর্ধন্যায়স্য অণু। অদন্তনায়স্য অণু মানে ছোট, আর অমূর্ধন্যায়স্য অণু মানে হচ্ছে পশ্চাৎ। দ্বীপ, দয়দীর্ঘী পদ্বীপ আর দয়বয়হস্যি পদ্বীপ। দয়দীর্ঘী দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড, আর দয়দয়হস্যি পদ্বীপ মানে হচ্ছে বাতি। আ তালবস্যকার আশা আর আ দন্তস্যকার আশা। আ তালবস্যকার আশা মানে আকাঙ্ক্ষা, আর আ দন্তস্যকার আশা মানে হচ্ছে আগমন। দয়সী দিন আর দয়দীর্ঘী দিন। দয়সী দিন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় অর্থাৎ দিবস, আর দয়দীর্ঘী দিন মানে হচ্ছে দরিদ্র বা গরিব। পদান্তর করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। গাছ হবে গেছো, ভয় হবে ভীত, আলো হবে আলোকিত, আর রাখাল হবে রাখালিয়া। অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। প্রশ্নের মান 4। প্রথম, বর্ষণমুখর একটি রাত। বিকাল থেকে আকাশে ঘন কালো মেঘ যেন আরও ঘন হয়ে উঠল। সারা আকাশটা অন্ধকার হয়ে এলো। খানিক পরে মেঘ ভেঙে শুরু হলো অঝোরে বৃষ্টি। রাত বাড়তেই বৃষ্টির দাপট যেন আরও বেড়ে গেল। পাশেই কোথাও একটা বাজ পড়ল প্রচণ্ড জোরে। সঙ্গে সঙ্গেই লোডশেডিং হয়ে গেল। একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যে আমরা কজন চুপ করে বসে অনুভব করতে লাগলাম বৃষ্টির তাণ্ডব। রেডিওর খবরে শুনলাম চারপাশের ভয়ঙ্কর বিপর্যয়ের কথা। জানালাটা একটু ফাঁক করে বাইরেটা দেখার চেষ্টা করলাম। দেখলাম অন্ধকারে 2-1 মানুষ টর্চ জ্বেলে জল ভেঙে ভেঙে বাড়ি ফিরছেন। এক পুরনো বৃষ্টি দিনের কথা স্মৃতিতে
ভিড় করে এলো। একটু পরে মা ডাকলো খিচুড়ি আর ডিম ভাজা খেতে। সে স্বাদ অপূর্ব। তারপরে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম। পরে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ওপর ভীষণভাবে নির্ভরশীল, বা বর্তমান সময়ে আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ওপর ভীষণভাবে নির্ভরশীল। সকালবেলায় খবরের কাগজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন বা বাস, কাজের জায়গায় কম্পিউটার সবই বিজ্ঞানের দান। সাবেকি টেলিফোন থেকে মোবাইল ফোন, টিভি, গান বাজনা শোনার বিভিন্ন উপকরণ সবই এই বিজ্ঞানের দান। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানের কথা নতুন করে বলার নয়। ঘরে ফিরে একটু বিশ্রামের জন্য ইলেকট্রিক পাখা থেকে বাতানুকূল যন্ত্র, সব জায়গাতেই বিজ্ঞান। কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান প্রচুর উন্নতি ঘটিয়েছে। বিজ্ঞানই মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষকে যেমন নতুন নতুন জ্ঞান দান করেছে, তেমনই দিয়েছে সুখ স্বাচ্ছন্দ্য। তবে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রচুর সুপ্রভাবের পাশাপাশি বেশ কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। মানুষ ক্রমে ক্রমে যন্ত্রের দাস হয়ে পড়ছে। আমাদের মধ্যে থেকে মানবিকতা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাই মানুষের উচিত দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলোও কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।